তো প্রিপজিশন প্রথমে আমাদের বুঝতে হবে যে এটার বাংলা অর্থ কি। প্রি অর্থ পূর্বে এবং পজিশন অর্থ অবস্থান। আহ, একটা পূর্ণাঙ্গ বাক্যে প্রিপজিশনের গুরুত্ব অনেক এবং খুবই বেশি। আপনার হচ্ছে প্রিপজিশন আসলে কোথায় ব্যবহার হয়? প্রিপজিশন আপনার সাধারণত যেটা বললাম যে পজিশন অর্থাৎ অবস্থান, কার অবস্থান, নাউন বা প্রোনাউনের আগে কিংবা পরে সাধারণত প্রিপজিশন ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, তো আমরা হচ্ছে প্রথমে একটা ছবি আঁকাবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে প্রিপজিশন আসলে জিনিসটা কি। প্রথমে এরকম আমরা একটা সার্কেল আঁকালাম, ঠিক আছে? এটা একটা সার্কেল আঁকাইলাম, মানে আমাদের বোঝার সুবিধার্থে যে আমরা যে প্রিপজিশন যে বুঝবো সেটা আসলে কি কোনভাবে কিভাবে কাজ করে। হ্যাঁ, যেমন হচ্ছে দেখুন আমাদের একটা অবজেক্ট আছে বা একটা বস্তু আছে, তাহলে এটাকে স্পর্শ করে, ঠিক আছে, এটাকে স্পর্শ করে যদি থাকে একটা বস্তু, যে ধরেন একটা অবজেক্ট আছে, সেটাকে মানে ঠিক এটাকেই আপনার আহ, ধরেছে যে মানে এটার সাথে স্পর্শ করে আছে, তাহলে এই ক্ষেত্রে এটাকে মানে অন যুক্ত হবে, অন। হ্যাঁ, যে ধরেন এই যে একটা এই যে ধরেন এই ডাস্টারটা কোথায় আছে? টেবিলের উপরে আছে। এটা কি সংযুক্ত অবস্থায় আছে, এই কারণে এটা হচ্ছে অন হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে যে আপনার এর ঠিক উপরে, এর ঠিক উপরে বা একটু উপরে যদি থাকে তবে সেটাকে বলা হবে আপনার সেটা হচ্ছে যে আপনার অ্যাবাব হবে। হ্যাঁ, অ্যাবাব, অ্যাবাব হবে। আর যদি অনেক উপরে থাকে তবে সেটা হচ্ছে যে আপনার ওভার থাকে, মানে ওভার হবে। তবে ওভার হচ্ছে কি যে যদি গতি বোঝায়, অ্যাবাব আর ওভারের মধ্যে পার্থক্য হচ্ছে যে অ্যাবাব এবং হচ্ছে ওভার। ওভার হচ্ছে যে যদি একটা জিনিস চলমান থাকে, হ্যাঁ, যেটা আসলে আপনার যেমন ধরুন যে একটা রকেট, সেটা কি একটা কিন্তু চলমান অবস্থায় আছে, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে কি আমার ওভার হিসেবে গণ্য হবে বা সেখানে আমার ওভার ব্যবহার করতে হবে। আর ধরেন একটা স্টার বা একটা মুন, হ্যাঁ, চাঁদ বা তারা স্থির হয়ে থাকে, তবে সেটা কিন্তু কি হবে? অ্যাবাব। এটাই হচ্ছে পার্থক্য। অ্যাবাব অর্থ হচ্ছে এটা অনেক উঁচুতে বা একটু উঁচুতে অবস্থান থাকবে, এবং সেটা হচ্ছে যে অ্যাবাব হবে যদি স্থির অবস্থায় থাকে। আর যদি গতিশীল অবস্থায় থাকে তবে সেক্ষেত্রে কি হবে? ওভার হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে উম, যে ধরেন এই যে একটা অবজেক্ট, এই অবজেক্টের আপনার হচ্ছে যে যদি মাঝ বরাবর দিয়ে যায়, হ্যাঁ, বা আপনার ধরেন একটা অংশ দিয়ে গেল, তবে সেটাকে বলা হবে হচ্ছে থ্রো। হ্যাঁ, থ্রো কিংবা অ্যাক্রস, ঠিক আছে? যেমন ধরেন যে থ্রো কিংবা অ্যাক্রস। আর যেমন ধরুন যে একটা নদী একটা শহরের মধ্য দিয়ে প্রবেশ করলো, হ্যাঁ, বা বাহিত হলো। তার মানে কি যে সে একটা গণ্ডির মধ্যে সে কিন্তু আপনার কি হচ্ছে? প্রবেশ করতেছে বা বাহিত হচ্ছে। তো যখন এরকম হবে তবে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে থ্রো বা অ্যাক্রস হিসেবে সেটা আপনার ব্যবহার হয়। আচ্ছা, বা ব্যবহার করতে হয়। এরপরে ধরেন আমার সীমানার বাইরে আছে, সীমানার বাইরে আছে, তবে সেক্ষেত্রে কি হবে? আউট হবে। আউটের বাংলা অর্থই হচ্ছে কি? বাইরে। আচ্ছা, এরপরে হচ্ছে যে ধরুন একটা জিনিস গতিশীল অবস্থায়, ঠিক আছে, গতিশীল অবস্থায় আসছে, তবে সেক্ষেত্রে কি হবে? অন টু। একটা জিনিস বাহির থেকে অবজেক্টের দিকে একটু গতিশীল অবস্থায় আসছে, তবে সেটাকে বলা হবে আপনার অন টু। আচ্ছা, এরপরে যে ধরুন একটা জিনিস সেটা অবজেক্টের দিকে প্রবেশ করতেছে, হ্যাঁ, তবে সেটাকে বলা হবে হচ্ছে টু ওয়ার্ড। টু ওয়ার্ডের বাংলা অর্থ হচ্ছে যে দিকে বা প্রবেশ করা, অর্থাৎ একটা জিনিস যে আপনার একটা দিকে প্রবাহিত হচ্ছে, কিন্তু সেটা কি যে অবজেক্ট বরাবর, ঠিক আছে, অবজেক্টকে পাস করে না, অবজেক্ট পর্যন্ত, তবে সেটা হচ্ছে টু ওয়ার্ড ব্যবহার হবে। কিন্তু এটা যদি অবজেক্টকে পাস করে চলে যায় তবে সেটা কিন্তু টু হবে, মানে অবজেক্টকে এর মধ্যে যদি থাকে। এই টু ওয়ার্ড হচ্ছে কি যে সেটা অবজেক্ট পর্যন্ত বা সে সীমাবদ্ধতা পর্যন্ত, লিমিটেশন। কিন্তু টু হচ্ছে সে অবজেক্টের মধ্যেও প্রবেশ করতে পারে।
হ্যাঁ, তো এই টু হচ্ছে আপনার অবজেক্টের মধ্যে। এরপরে হচ্ছে আপনার ইনটু, ঠিক আছে, এটা হচ্ছে ইনটু। ইনটু হচ্ছে যে আপনার যদি গতিশীল অবস্থায় প্রবেশ করলে সেক্ষেত্রে কি হবে, ইনটু ব্যবহার হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে দেখুন এই যে টু দিয়ে যে তিনটা জিনিস আমরা দেখলাম, এটা একটু আগে বোঝার চেষ্টা করি যে টু আসলে কি হলো। টু আমার এই বাউন্ডারি, হ্যাঁ, বা হচ্ছে আমার এই অবজেক্ট এর এ পর্যন্ত যদি হচ্ছে সে অতিক্রম না করে তবে সেটা হবে হচ্ছে টু ওয়ার্ড। আর যদি অতিক্রম করে তবে হচ্ছে টু। আর যদি গতিশীল অবস্থায় অতিক্রম করে তবে সে হবে ইনটু। এটা মানে বেশ মজার একটা নিয়ম। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমার অবজেক্টের মধ্যে আছে, হ্যাঁ, বা আমার এই সীমানার মধ্যে আছে, তাহলে তার মধ্যে কি হতে পারে যে ইন। ইন অর্থ কি? ইন অর্থ হচ্ছে ভিতরে বা মধ্যে। আবার মনে করেন যে আমার সেন্টেন্স ভিত্তিক অ্যাটও ব্যবহার হতে পারে, ঠিক আছে, ইন বা অ্যাট। ইন হচ্ছে যে আপনার ইন বা অ্যাট, বা আপনার হচ্ছে যে আর কি বলা যেতে পারে যে আর হচ্ছে উইদিন বা ইনসাইড অফ, হ্যাঁ, উইদিন বা ইনসাইড অফ, এই ধরনের শব্দগুলো আপনার হচ্ছে কি যে সেই বাউন্ডারি বা অবজেক্টের মধ্যে অবস্থান করাকে বোঝায়। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনার তাহলে আর কি কি আছে, আর আছে হচ্ছে যে ও আহ, আছে হচ্ছে যে আউটসাইড। ধরেন আমার এই অবজেক্টের বাইরে আছে, ঠিক আছে, অবজেক্টের বাইরে কোনো ডকুমেন্ট, সরি, কোনো অন্য কোনো নাউন বা অন্য কোনো আপনার হচ্ছে বিষয় যদি থাকে, হ্যাঁ, তবে সেক্ষেত্রে হবে হচ্ছে আউটসাইড। আউটসাইড এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে, ঠিক আছে, আউটসাইড এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে। তবে আপনার হচ্ছে ইন, অন, এট, টু, এগুলো হয়ে গেল। এরপরে হচ্ছে উম, ও এরপরে হচ্ছে যে আউট অফ, ঠিক আছে, যদি একটা জিনিস অবজেক্টের ভিতর থেকে বাইরে গতিশীল অবস্থায় বের হয়ে যায়, ঠিক আছে, যদি একটা অবজেক্ট গতিশীল অবস্থায় আহ, ভিতর থেকে বাইরের দিকে বা অন্য দিকে যদি বের হয়ে যায় তবে সেটাকে বলা হবে হচ্ছে আউট অফ। হ্যাঁ, এরপরে হচ্ছে যে আপনার উম, এই যে অংশটুকু, এই অংশটুকুর, এই যে ধরেন আমাদের যে অবজেক্ট, এই অবজেক্টের বাইরে যদি আমাদের হচ্ছে একটা জিনিস আপনার জাস্ট কাছাকাছি থাকে অবজেক্টের বাইরে, তবে আমরা সেটাকে অ্যাওয়ে ফ্রম বলতে পারি, হ্যাঁ, বা অ্যাওয়ে বলতে পারি যে সে এই জিনিসটার মধ্যে নাই কিন্তু সে একটু দূরে আছে, তো সেটা হচ্ছে কি অ্যাওয়ে ফ্রম। আচ্ছা, আর এরপরে হচ্ছে যে আমরা যদি একটা দিক নির্দেশক সীমারেখা আঁকি তবে এটা হচ্ছে যে আপ, আর এটা হবে হচ্ছে ডাউন, ঠিক আছে, আপ এবং ডাউন। আপ অর্থ উঁচু, আর ডাউন অর্থ হচ্ছে নিচু। আর আমরা যদি আরো একটা লিখতে পারি সেটা হচ্ছে কি বিসাইড, পাশে। বিসাইড হচ্ছে পাশে। তাহলে মোটামুটি এইগুলোই হচ্ছে আরেকটা হচ্ছে আমরা দিতে পারি যে বিলো। বিলো হচ্ছে বস্তুকে আপনার কানেক্টেড রাখবে না, হ্যাঁ, মানে সংযুক্ত রাখবে না কিন্তু নিচে থাকবে, বিলো। বিলো অর্থ হচ্ছে নিচে। আচ্ছা, তাহলে আমরা যখন প্রিপজিশন আলোচনা করতে যাচ্ছি বা করছি, তখন হচ্ছে যে দুইটা জিনিস কিন্তু উম, আপনার আসছে, সেটা হচ্ছে যে একটা স্থির অবস্থা এবং একটা গতিশীল অবস্থা। তার মানে যে আমরা যখন আসলে প্রিপজিশন বসাবো বা নির্দেশ করতে যাব তখন আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হয়। তার মধ্যে প্রধান যে দুইটা বিষয় সেটা হচ্ছে যে বস্তুটা কি স্থির অবস্থায় আছে নাকি সে গতিশীল অবস্থায় আছে। যদি বস্তু স্থির অবস্থায় থাকে তবে উম, তার আচরণ হবে একরকম, আর যদি গতিশীল অবস্থায় থাকে তবে সেখানে আরেকটি আলাদা শব্দ ব্যবহার করা হবে বা করতে হয়। তাহলে এই চার্টটাকে আমরা হচ্ছে আবার একটু বিশ্লেষণ করি। প্রথমত এই এই গোল যে বৃত্তটা এটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট। আমাদের অবজেক্টের সাথে লাগালাগি অবস্থায় বা একদম সাথে থাকা অবস্থায় যদি কোনো বস্তু থাকে তবে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আমরা ব্যবহার করব হচ্ছে অন। আচ্ছা, এরপরে হচ্ছে যদি একটা বস্তু মানে তারও একটু উঁচুতে, হ্যাঁ, তারও একটু উঁচুতে যদি থাকে, সামান্য উঁচুতে, তবে সেক্ষেত্রে আমরা আপও ব্যবহার করতে পারি। আর যদি আরো একটু বেশি উঁচুতে থাকে তবে সেক্ষেত্রে অ্যাবাব, হ্যাঁ, অ্যাবাব থাকবে। আচ্ছা, অ্যাবাব এবং ওভার দুটোই হতে পারে কিন্তু পার্থক্য হচ্ছে
অ্যাবাভ হচ্ছে স্থির অবস্থায়, যেমন ধরেন যে চাঁদ তারা এগুলো তো স্থির অবস্থায় থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, অ্যাবাভ, অ্যাবাভ বসবে। আর হচ্ছে যেমন ধরুন যে বিমান রকেট এগুলো তো গতিশীল অবস্থায় থাকে, সুতরাং সেই ক্ষেত্রে হচ্ছে ওভার বসবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের এই অবজেক্টের বাইরে যদি কিছু থাকে, হ্যাঁ বাইরে যদি কিছু থাকে তবে সে হচ্ছে আউট। আউট অর্থ কি, বাহির, যে একটা জিনিসের বাইরে আছে। আর এরপরে হচ্ছে যে আউটসাইড মানে বাইরের দিকে, ঠিক আছে, সেটা একটা দিক নির্দেশক করতে পারে। আচ্ছা, এরপরে অবজেক্টের আপনার হচ্ছে মধ্য বরাবর বা পাশ বরাবর বা এরকম বরাবর যখন চলে যায় তখন সেক্ষেত্রে আপনার কি থ্রো বা অ্যাক্রস এই জিনিসটা ব্যবহার হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে টু ওয়ার্ড। হ্যাঁ, টু এখানে দেখুন যে তিনটা ব্যবহার করেছি। এখানে একটা শুধু টু, এটা হচ্ছে টু ওয়ার্ড, আর এটা হচ্ছে ইনটু। টু ওয়ার্ড হচ্ছে সম্মুখ দিকে, মানে আমার এই অবজেক্টকে অতিক্রম করতে পারবে না, তাহলে সে হবে হচ্ছে টু ওয়ার্ড। আর টু হচ্ছে সে আমার অবজেক্টের মধ্যে প্রবেশ করতে পারবে, ঠিক আছে, কিন্তু ধীরে। আর ইনটু হচ্ছে অবজেক্টের মধ্যে প্রবেশ করতে পারবে কিন্তু দ্রুত, হ্যাঁ দ্রুত বা গতিশীল অবস্থায়। আচ্ছা, ইন মানে কি, ইন মানে হচ্ছে মধ্যে, অর্থাৎ একটা বস্তুর মধ্যে বা একটা অবজেক্টের মধ্যে যদি আমার কোনো জিনিস থাকে তবে সেক্ষেত্রে ইন বা অ্যাট ব্যবহার হতে পারে। হ্যাঁ, ইন অ্যাট উইদিন এরকম হতে পারে। এরপরে হচ্ছে বিলো। বিলো এর বাংলা অর্থ হচ্ছে নিচে। হ্যাঁ, একটা অবজেক্টের নিচে যে জিনিসগুলো থাকবে সেগুলো সাধারণত আপনার বিলো হয়, ঠিক আছে। আবার যেটা আপনার হচ্ছে সংযুক্ত অবস্থায় থাকবে বা সামান্য একটু দূরত্বে থাকবে সেক্ষেত্রে আপনার ডাউন হয়, ডাউন অর্থ নিচে। আচ্ছা, আউট অফ অর্থ হচ্ছে যে এটা বাহিরে, মানে গতিশীল অবস্থায় অবজেক্ট থেকে বাইরের দিকে চলে যাচ্ছে, তবে সেই ক্ষেত্রে হচ্ছে আউট অফ। অর্থাৎ ধরুন ক্লাসরুমে স্টুডেন্টরা প্রবেশ করলো, তাহলে হচ্ছে কি হচ্ছে, ইনটু মানে দ্রুত গতিতে প্রবেশ করলো। আবার তারা বাইরে চলে যাচ্ছে, তাহলে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে আউট অফ। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি দাঁড়ালো আমাদের জিনিসটা, ও আর অন টু হচ্ছে অবজেক্টের দিকে গতিশীল অবস্থায় আসবে। আর আমরা যদি হচ্ছে একটা জিনিসকে মার্কিং করি তবে উপরের অংশের দিকে আপ ব্যবহার হবে, নিচের অংশে ডাউন ব্যবহার হবে, আর পাশে বোঝাতে বিসাইড ব্যবহার হবে। যেমন সে আমার পাশে বসলো, হ্যাঁ, হি স্যাট বিসাইড বাই মি, হ্যাঁ, বা বিসাইড মি। তাহলে হচ্ছে কি হলো যে সে আমার পাশে বসলো, এখানে এই যে পাশে বসাতে আপনার হচ্ছে বিসাইড বিসাইড ব্যবহার হয়। তো আমাদের মোটামুটি যে আমরা দৈনন্দিন যে হচ্ছে প্রিপোজিশনগুলো ব্যবহার করি তাতে আমরা এরকম একটা বৃত্ত দিয়েই কেবল প্রিপোজিশন কিন্তু বোঝানো যায় যে হ্যাঁ আমাদের প্রিপোজিশন এভাবেও ব্যবহার, মানে এরকম ছবি দেখে বা গ্রাফিক্যালি আমাদের হচ্ছে আমরা এরকম বুঝতে পারি বা বুঝাইতে পারি। এই এরকম ছবি আঁকায় যদি আমরা গ্রামারগুলো, ছবি হোক বা টেবিল হোক, হ্যাঁ বা আপনার হচ্ছে মেনশন করে হোক, যদি এরকম করে আমরা আঁকাইতে পারি বা বুঝতে পারি বা লিখতে পারি তবে আমাদের সেই জিনিসগুলো মানে আত্মস্থ হয় ভালো, মেমোরাইজিং ভালো হয়। আচ্ছা, এরপরে যে আমরা আমরা হচ্ছে যে উম, গতদিন যখন আমরা পড়েছিলাম অ্যাডভার্ব পড়েছিলাম তখন আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের চারটা বিষয়ের উপরে খেয়াল রাখতে হয়, সেগুলো কি কি, স্থান, কাল, বিষয়, ভাব, যেটা আমাদের অ্যাডভার্বের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ছিল, যে চারটা উপাদানের আমরা কথা বলেছি বা আলোচনা করেছি। তো আজকে আমরা প্রিপোজিশনের ক্ষেত্রেও ওই ওই চারটা বেস ধরেই আমরা কিন্তু হচ্ছে প্রিপোজিশনের শব্দগুলো নির্ণয় করব, কি কি, স্থান, কাল, বিষয়, ভাব। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমাদের প্লেস, ঠিক আছে, প্লেস, প্লেস অর্থ হচ্ছে কি, স্থান। আচ্ছা, স্থান, এরপরে হচ্ছে কি আমাদের টাইম, স্থান, এরপরে টাইম অর্থ কি, কাল, আমরা টাইম অর্থ কাল। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের নির্দেশক, ঠিক আছে, ডিরেকশন, ডিরেকশন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে যে আমাদের ম্যানার বা আচরণ। ম্যানারটা আমরা কই পাইছিলাম, ম্যানারটাও কিন্তু আমাদের অ্যাডভার্বে ছিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আরো একটা হচ্ছে যেটা হতে পারে সেটা হচ্ছে যে রিজন। রিজন অর্থ কি, কারণ। মানে আমরা একই ধরনের শব্দ বিভিন্ন জায়গায় এরকম বিভিন্নভাবে ব্যবহার করতে পারি।
তো সর্বপ্রথম আমরা হচ্ছে প্লেস নিয়ে কাজটা করব। প্লেসটা হচ্ছে কি আম, স্থান। হ্যাঁ, যে আপনার ধরেন আমরা যদি এরকম উদাহরণ লিখি যে অ্যাট ইন অন, হ্যাঁ অ্যাট ইন অন, তারপরে আহ, আর কি হতে পারে, অ্যাট ইন অন, এরপরে হচ্ছে উঁচু নিচু, তাই তো, আন্ডার, আন্ডার, হ্যাঁ অ্যাবাভ, এই তো এরকম বিভিন্ন ধরনের যে অ্যাট মানে একটা নির্দিষ্ট স্থান। ঠিক আছে, আপনার সাধারণত যে ছোট শহর বা ছোট যে জায়গাগুলো থাকে, আহ, সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাট ব্যবহার করি। আর আমাদের যে বড় শহর, হ্যাঁ বা আপনার মনে করেন যে আপনার হচ্ছে বড় যে জায়গা, সেগুলোর ক্ষেত্রে সাধারণত ইন ব্যবহার করি। ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট, বড় জায়গার ক্ষেত্রে ইন। আচ্ছা, অন বলতে কি উপরে, কার উপরে, একটা আপনার হচ্ছে যে একটা প্লেসের উপরে। ঠিক আছে, তারপরে আন্ডার নিচে, কার, কার নিচে, একটা প্লেসের নিচে। এবার উপরে, কার উপরে, একটা প্লেসের উপরে, উপরে। আচ্ছা, টাইম, টাইম অর্থ হচ্ছে সময় বা কাল। এখন এই সেম জিনিসগুলোই আমরা আবার লিখবো যে এট, ঠিক আছে, ইন, অন, আচ্ছা অ্যাট ইন অন, এরপরে হচ্ছে যে বিফোর আফটার। ঠিক আছে, বিফোর আফটার। আচ্ছা, অ্যাড বলতে কি, অ্যাড বলতে যে ধরেন যে উম, একটা ক্ষুদ্র সময়, ছোট সময়, বা হচ্ছে কি যে এই অ্যাড বা ইন, যেমন হি কেমস অ্যাট হি কেম অ্যাট 4 PM, মানে সে 4টার সময় আসলো। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার এই যে অন মানডে, আপনার যে দিনগুলো থাকে, হ্যাঁ যেমন সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এরকম যে দিন, বা আপনার হচ্ছে এরকম মাসগুলো আছে, তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে, টাইম বোঝাতে অন বা সময় বোঝাতে অন ব্যবহার হবে। এরপরে যে বিফোর, হ্যাঁ বিফোর বলতে কি আগে, বিফোর বলতে আগে, এবং আফটার অর্থ পরে। বিফোর অর্থ আগে, আফটার অর্থ পরে। মানে একটা জিনিস এরকম যে একটা নির্দিষ্ট সময়ের বা একটা নির্দিষ্ট ক্ষেত্রের আগে এবং পরে বোঝাবে। আচ্ছা, ডিরেকশন, ডিরেকশন অর্থ হচ্ছে আপনার নির্দেশক বোঝাবে। হ্যাঁ, নির্দেশক বলতে কি যে আপনার এটা কোন দিকে হতে পারে। ওই যে আমরা বৃত্ত যখন আঁকাইছিলাম তখন নিশ্চয়ই খেয়াল করছেন যে টু দিয়ে যে শব্দগুলো আছে, যে কোনোটা স্থির হয়ে প্রবেশ করতেছে, বা কোনোটা হচ্ছে অবজেক্ট বরাবর, আবার কোনোটা হচ্ছে দেখা যাচ্ছে অবজেক্টের বাইরে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা সেই শব্দগুলোই এখানে নিয়ে আসবো, যে টু, টু ওয়ার্ডস, টুয়ার্ডস, ইনটু, ঠিক আছে, টুয়ার্ডস, ইনটু, তারপরে আপনার হচ্ছে উম, আর কি হতে পারে, ও ওই যে থ্রো, অ্যাক্রস, এগুলো, এগুলো কিন্তু আমাদের কি নির্দেশ করে, এগুলো কিন্তু আমাদের হচ্ছে ডিরেকশন বা দিক নির্দেশ করে। এই যে টু মানে দিকে, টুয়ার্ডস, ইনটু, এগুলো তো একটু আগে আলোচনা করা হলো বৃত্তের ছবি দিয়ে। তো এরকম এগুলো দিয়ে আমাদের, এই শব্দগুলো দিয়ে আমাদের হচ্ছে ডিরেকশন নির্দেশ করে। এরপরে নেক্সট হচ্ছে যে ম্যানার। ম্যানার বলতে যে হচ্ছে বস্তুটা কিভাবে কাজ করছে, হ্যাঁ বা তার আচরণ বা তার বৈশিষ্ট্য এরকম। যেমন বাই, উইথ, ইন, এরকম। মানে হচ্ছে যে বাই, বাই অর্থ কি দ্বারা, উইথ অর্থ সাথে, হ্যাঁ ইন অর্থ মধ্যে। তো এই যে এরকম যে আপনার মানে এই যে বৈশিষ্ট্য যে তারা প্রকাশ করছে বা দেখাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই শব্দগুলো ম্যানার হিসেবে আপনার আচরণ করে বা বোঝায়। আচ্ছা, এরপরে হচ্ছে যে রিজন। রিজন অর্থ কি, রিজন অর্থ হচ্ছে কারণ। হ্যাঁ, যে আপনার কারণ বোঝাবে। সেগুলো আসলে কি হতে পারে, যেমন ধরেন যে ডিউ টু, ঠিক আছে, ডিউ টু, বিকজ, বিকজ অফ। দেখুন যে ডিউ টু মানে কি কারণ, কারণে। হ্যাঁ, ডিউ টু এর বাংলা অর্থ আসলে কারণে, বিকজ অফ কারণে। তো এরকম যে এই যে যেহেতু, সেহেতু, বরং, এই ধরনের যে শব্দগুলো আসবে সেগুলোর ক্ষেত্রে আমাদের রিজন হিসেবে আহ, ব্যবহার হয়। তাহলে দেখুন যে আরও আসলে চাইলে অনেক ভাগ করা যায়, অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করা যায়, কিন্তু ঘুরে ফিরে হয় কি যে ওই আপনার একই ধরনের জিনিসগুলো কিন্তু চলে আসে। আমরা নেক্সট ক্লাসে যে মজার যে জিনিসটা দেখবো বা শিখবো, সেটা কিন্তু এই এক একটা শব্দের, হ্যাঁ যে অ্যাড দ্বারা কি কি বোঝায়,
তারপরে ইন দ্বারা কি কি বোঝায়, অন দ্বারা কি কি বোঝায়, আন্ডার দ্বারা কি কি বোঝায়, তখন হচ্ছে কি আমাদের এই জিনিসগুলো আরো সুবিধা হবে। এই কারণে প্রিপজিশনের ক্লাসটা আসলে একদিনে সম্ভব হওয়ানো কষ্ট। এজন্য এটাকে হচ্ছে দুইটা পার্টে ভাগ করছি। আজকে হচ্ছে পার্ট 1, নেক্সট দিন হবে পার্ট 2। আচ্ছা, এরপরে আমাদের যেই শব্দগুলো এতক্ষণ আমরা লিখলাম, এই শব্দগুলোর আসলে একটু বাংলা অর্থ জানা দরকার। তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। যদিও আপনার এর কিছু নিয়ম আছে, বা আপনার হচ্ছে যে ধরেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, তারপরে হচ্ছে যে ইডিয়ম ফ্রেজ, ওসব জায়গায় এত নিয়ম মানে না। কিন্তু আমাদের প্রচলিত ধারার যে নিয়মগুলো আছে ব্যাকরণে আমরা সাধারণত ব্যবহার করি, বা স্পোকেনে কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমরা সেই জিনিসগুলোর অর্থ নিয়েই এখন একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে টু টু এর বাংলা অর্থ হচ্ছে দিকে বা প্রতি। হ্যাঁ, টু এর বাংলা অর্থ হচ্ছে দিকে বা প্রতি। এটা হচ্ছে কি যে কোনো দিকে গতিশীল অবস্থা বোঝালে টু ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাবাব। অ্যাবাব অর্থ হচ্ছে উপরের দিকে, যেটা হচ্ছে স্থিত অবস্থায় থাকবে। আর হচ্ছে ওভার। ওভার হচ্ছে উপরের দিকেই থাকবে কিন্তু সে গতিশীল অবস্থায় থাকবে। এরপরে হচ্ছে আউট। আউট অর্থ কি বাইরে, কিন্তু আউট অর্থ হচ্ছে বাইরে কিন্তু সে স্থিত অবস্থায় থাকবে। আর আউট অফ বাইরের দিকে গতিশীল অবস্থায় থাকবে। এরপরে হচ্ছে যে ইন। ইন হচ্ছে ভিতরে। হ্যাঁ, ইন অর্থ হচ্ছে যে ভিতর বা ভিতরে অবস্থান করছে এরকম বোঝায়। আর ইনটু অর্থ হচ্ছে গতির সাথে প্রবেশ। ঠিক আছে, ইনটু মানে হচ্ছে গতির সাথে প্রবেশ করা। আচ্ছা, এরপরে হচ্ছে ফ্রম মানে কি, হতে, থেকে, যে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনার থ্রো অর্থ হচ্ছে ভিতর দিয়ে প্রবেশ করা। যেমন আহ, ধরেন যে একটা শহরে একটা নদী যেমন ভিতর দিয়ে সেই শহরের মধ্য দিয়ে প্রবেশ করে, হ্যাঁ, বা ভিতর দিয়ে প্রবেশ করে, তবে সেক্ষেত্রে আপনার থ্রো হয়। আচ্ছা, এরপরে হচ্ছে যে আন্ডার। আন্ডার হচ্ছে যে আপনার ধরেন একটা টেবিল আছে, এই টেবিলের সাথেই মানে একদম যে হচ্ছে যে স্পর্শ না করে অবস্থান, মানে এটার একটু নিচে হবে কিন্তু স্পর্শ করবে না, তবে সেই ক্ষেত্রে হবে কি আন্ডার। ঠিক আছে। আর আবার হচ্ছে যে আপনার বিলো। বিলো অর্থ হচ্ছে নিচে, যেটা আপনার বিচ্ছিন্নভাবে থাকবে কিন্তু তল স্পর্শ না করে, তবে সেই ক্ষেত্রে হচ্ছে কি যে আন্ডার। আন্ডার অর্থ হচ্ছে কি নিচে, যে একটা জিনিস নিচে যদি বোঝায় তবে সেক্ষেত্রে হচ্ছে আন্ডার হবে। এরপরে হচ্ছে যে আউটসাইড। আউটসাইড হচ্ছে বাইরের দিকে বোঝাবে, তবে সেটা কি আপনার স্থিতি অবস্থায় বোঝাবে। আর এরপরে হচ্ছে বিসাইড। বিসাইড অর্থ হচ্ছে যে পাশে বা নিকটে বা সন্নিকটে। যে যেমন ধরুন যে আমার পাশে কিছু একটা আছে বা কেউ আমার পাশে বসেছে, তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে বিসাইড ব্যবহার করতে হয়। আর বিসাইডস, হ্যাঁ, বিসাইডস অর্থাৎ একটা এস যুক্ত আমরা যদি করি তবে সেটার বাংলা অর্থ হয় তাছাড়া। হুম, যেমন বিসাইডস দিস ওয়ান, অর্থাৎ এই একটি ছাড়াও, অর্থাৎ বিসাইডস এর বাংলা অর্থ দাঁড়ায় হচ্ছে আপনার তাছাড়াও বা এটি ছাড়াও, এরকম বোঝায়। তো আমাদের হচ্ছে যে আমাদের যে আমরা প্রিপোজিশন যেগুলো নিয়ে আলোচনা করলাম, হ্যাঁ, আমরা হচ্ছে তার আরও একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। এটা ছিল হচ্ছে আমাদের একটা প্রাথমিক ধারণা। আমরা কিন্তু কোনো ক্লাসিফিকেশনে যাইনি বা কোনো কিছু না। আমরা কি করেছি যে আমাদের শব্দগুলোর বাংলা অর্থ কি এবং সে আহ, প্রাথমিক অবস্থায় বোঝানো হয়েছে যে কোথায় কিভাবে ব্যবহার হতে পারে। ডিটেলস কিন্তু হচ্ছে এই ক্লাসে আলোচনা করা হবে না, এটা নেক্সট ক্লাসে ডিটেলস আলোচনা করা হবে যে আমাদের এই যে প্রিপোজিশনের এক একটা শব্দ সেটা দিয়ে কত কি আসলে বোঝাইতে পারে। ঠিক আছে। আচ্ছা, তো এবার হচ্ছে যে আমরা একটু ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রিপোজিশনকে আপনার বেশ কয়েক ভাগে ভাগ করা যায়। আম, আপনারা হচ্ছে বাজারে যদি দেখেন যে বিভিন্ন বইতে বিভিন্নভাবে আলোচনা করা আছে, কিন্তু আমি দেখেছি বেশ কিছু বইতে যে অনেক বইতে আসলে ক্লাসিফিকেশন নিয়ে আসলে আলোচনা করা নাই। এর কারণ একটা হতে পারে যে এখানে অনেক পণ্ডিত অনেকভাবে হচ্ছে আলোচনা করেছেন, তো স্পেসিফিক কারটা নেওয়া যেতে পারে বা কেমন কি হতে পারে, হয়তো অনেকে এই কনফিউশনে যাবেন না, বা এটা নিয়ে একটু ঝামেলা হতে পারে, এই কারণে হয়তো অনেকে এটা এড়াই চলতে পারেন। কিন্তু আমরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন আজকে হচ্ছে আমরা আলোচনা করব। সাধারণত প্রিপজিশনকে আপনার 7টা ভাগে ভাগ করা যেতে পারে, হ্যাঁ, বা 7 ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে। আমরা প্রথমে
একটু লিখে নিই। প্রথমে হচ্ছে যে সিম্পল, সিম্পল, এরপরে হচ্ছে ডাবল। আসলে আপনার প্রিপজিশন কিন্তু বেশ মানে যেমন সহজ আছে তেমন কিন্তু একটু জটিলও আছে, হ্যাঁ। সিম্পল, ডাবল, কম্পাউন্ড, তারপরে হচ্ছে ফ্রেজ। আচ্ছা, সিম্পল, ডাবল, কম্পাউন্ড, ফ্রেজ, এরপরে হচ্ছে পার্টিসিপল, ডিসগাইজড আর ডিট্যাচড। হ্যাঁ, পার্টিসিপল, ডিসগাইজড, ডিসগাইজড, আর এটা হচ্ছে ডিট্যাচড। আচ্ছা, দেখুন যে আমরা মোটামুটি এই এই সাতটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন, ঠিক আছে, এই সাতটা ভাগ। তো কি কি আসলে তাহলে? সিম্পল, সিম্পল অর্থ হচ্ছে সাধারণ। আর ডাবল, ডাবল অর্থ কি? যে দুই বা দ্বিগুণ বোঝায়। কম্পাউন্ড অর্থ হচ্ছে কি? যৌগিক, হ্যাঁ, বা আপনার দুই বা ততোধিক বোঝায়। ফ্রেজ হচ্ছে যে শব্দাংশ বা শব্দগুচ্ছ এরকম বোঝায়। পার্টিসিপল হচ্ছে যে আপনার পার্টিসিপলের বাংলা অর্থ কি এক্সাক্ট এই সময় মনে হচ্ছে না, পরবর্তীতে মনে থাকলে বলবো। আর ডিসগাইজ এর বাংলা অর্থ হচ্ছে ছদ্মবেশ। আর ডিট্যাচ অর্থ বিচ্ছিন্ন করা, ঠিক আছে। তাহলে দেখুন যে এই সাতটা যে আপনার ক্লাসিফিকেশন, এখন এগুলোর হচ্ছে আমরা কি করব, যে এগুলোর মধ্যে আসলে কোন কোন শব্দগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, সিম্পল, একেবারে সিম্পল, যে অ্যাট, ইন, অব, টু, অন, ঠিক আছে। এই ধরনের যে শব্দগুলো আছে সাধারণত সেগুলো সিম্পল হিসেবে গণ্য হবে। আচ্ছা, ডাবল হচ্ছে কি? যে দুইটা আপনার হচ্ছে যে প্রিপজিশন আছে, দুইটা প্রিপজিশন। তখন এই যে এই যে জিনিসগুলো দেখলেন এগুলো হচ্ছে কি আমাদের একটা করে মানে সিঙ্গেল বা সিঙ্গেল বলতে আসলে সিম্পল। আর আমার হচ্ছে কি দুইটা প্রিপজিশন মিলে যদি গঠিত হয় তবে হচ্ছে সেক্ষেত্রে আমাদের ডাবল হবে। যেমন ধরুন যে ইনটু, হ্যাঁ, ইনটু, তাহলে দেখুন ইন যোগ টু, এরপর হচ্ছে উইদিন। আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে উইথিন এরকম অনেকে উচ্চারণ করে। আসলে এইখানে আপনারা হচ্ছে দি পড়বেন, হ্যাঁ, উইদিন, ঠিক আছে, এরকম দয়রসি দি, উইদিন এরকম পড়বেন। সেটা হচ্ছে এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তবে হবে হচ্ছে কি উইথ প্লাস ইন, হ্যাঁ, উইদিন। তাহলে দেখুন যে ডাবল কিন্তু আমাদের দুইটা প্রেপোজিশন যুক্ত শব্দ। ইনটু, উইদিন, এরকম বিভিন্ন ধরনের শব্দ আছে যেগুলো হচ্ছে যে আপনার ডাবল হিসেবে যুক্ত হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে কম্পাউন্ড। দেখুন সিঙ্গেল হচ্ছে একটা, ডাবল হচ্ছে দুইটা, এর কম্পাউন্ড হচ্ছে তিন। সাধারণত তিনটা করে আমরা যদি ধরি, আহ, তিনটা করে বেশিরভাগ আসলে হয়। যেমন ধরেন যে অ্যাবাউট একটা শব্দ, ঠিক আছে, অ্যাবাউট, এটা হবে হচ্ছে অন যোগ বাই যোগ আউট, ঠিক আছে। অন, হ্যাঁ, মানে দেখুন অন হচ্ছে এর পরিবর্তে এ, বাই এর পরিবর্তে বি, আর আউট তো আছেই। তাহলে এ যোগ বি যোগ আউট, তাহলে কি হচ্ছে? অ্যাবাউট। এটা একটা কম্পাউন্ড, এটা একটা কম্পাউন্ড প্রেপোজিশন, হ্যাঁ। তাহলে হচ্ছে কি যে আমাদের হচ্ছে কম্পাউন্ডে সাধারণত এরকম তিনটা শব্দ আসে, ঠিক আছে। আমরা যদি আপনার এরপরে যদি হচ্ছে প্রেপোজিশন, হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা ফ্রেজ, ফ্রেজ নিয়ে একটু বলবো, ঠিক আছে। ফ্রেজ হচ্ছে যে জানেন যে একটা শব্দগুচ্ছ। ফ্রেজের বাংলায় অর্থই হচ্ছে যে শব্দগুচ্ছ। এবার আমরা হচ্ছে সেটা কোথায় পড়তে পারি? যে আমরা ইডিয়ম ফ্রেজ যখন পড়তে যাই তখন দেখবেন যে সেখানে অনেক ধরনের এরকম প্রিপোজিশন যুক্ত শব্দ আসে, হ্যাঁ, যেমন ইন ফ্রন্ট অফ, তারপরে হচ্ছে যে আপনার অন অ্যাকাউন্ট অফ, হ্যাঁ, তারপরে ইন অ্যাডিশন টু, তারপরে ইন ফ্রন্ট অফ, এরকম। অর্থাৎ ওই যে ইন ফ্রন্ট অফ বা আপনার হচ্ছে ইন স্পাইট অফ আছে, এটা লিখি ইন, ইন ফ্রন্ট অফ, ইন স্পাইট অফ। তাহলে দেখুন যে আমার মাঝখানে একটা হচ্ছে শব্দ আছে, ঠিক আছে। এটার আবার দুই সাইডেই, ও সরি সরি, এটা হচ্ছে
ফ্রেজ, হ্যাঁ এটা হচ্ছে ফ্রেজ, এটা কম্পাউন্ড না, কম্পাউন্ড তো একটু আগেই আলোচনায় হলো। তো ফ্রেজটা হচ্ছে কি যে ইন ফ্রন্ট অফ, মানে মাঝখানে একটা শব্দ থাকবে, হ্যাঁ মাঝখানে একটা শব্দ আছে, তার দেখুন যে দুই পাশে কিন্তু কি প্রিপজিশন আছে, হ্যাঁ এখানে ইন আছে, এখানে অফ আছে, এখানে ইন আছে, এরকম। মানে আমরা যখন ইডিয়ম ফ্রেজ পড়তে যাব তখন দেখবেন যে এরকম অনেক ধরনের শব্দগুচ্ছ আছে যেগুলোর ফ্রেজ প্রিপজিশন বলা হয়। এটা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় আমাদের হচ্ছে সিলেবাসে অবশ্যই ইডিয়ম ফ্রেজ থাকে। হ্যাঁ আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেমন থাকে তেমনি হচ্ছে এই ইডিয়ম ফ্রেজও কিন্তু থাকে, এবং এটা হচ্ছে চাকরি পরীক্ষায়ও কিন্তু আসে। হ্যাঁ, আচ্ছা এরপরে হচ্ছে যে আপনার পার্টিসিপল প্রিপজিশন। পার্টিসিপল আমরা যেদিন অ্যাডজেক্টিভ শিখতে গেছিলাম সেদিন আহ, নিশ্চয়ই খেয়াল আছে আপনাদের যে আমরা হচ্ছে পার্টিসিপল শিখেছিলাম, হ্যাঁ। তারপর ভার্বের দিনে আমরা হচ্ছে পার্টিসিপল নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করেছিলাম। প্রেজেন্ট পার্টিসিপল কী ছিল, যে ভার প্লাস আইএনজি যুক্ত কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে, ঠিক আছে। আর পাস্ট পার্টিসিপল তো যে হচ্ছে আমাদের ভার্বের যে 3 নাম্বার রূপ, হ্যাঁ সেই 3 নাম্বার রূপে সাধারণত ভি3 বা পাস্ট পার্টিসিপল বলা হয়। তো তাহলে প্রিপজিশনের পাস্ট, সরি, তাহলে প্রিপজিশনের পার্টিসিপল কি, তাহলে আমরা যদি একটা উদাহরণ লিখি তাহলে বুঝতে পারবো। উই মেট হিম ডিউরিং পার্টি। আচ্ছা আমরা তার সাথে পার্টি চলাকালীন সময়ে দেখা করেছিলাম, হ্যাঁ ডিউরিং। তাহলে দেখুন এই যে ডিউরিং, ঠিক আছে, এটা কি, এটা একটা অবস্থা বা আপনার উম, সময় বোঝাচ্ছে যে কোন সময়। উই মেট হিম ডিউরিং পার্টি, মানে আমরা তার সাথে হচ্ছে কি পার্টি, উই মেট হিম ডিউরিং দ্য পার্টি, শুধু পার্টি না, দ্য পার্টি। তো এই ক্ষেত্রে এরকম, তাহলে এই পার্টিসিপলটা কি, যে আমরা বলেছিলাম যে আমাদের ভার্বের সাথে আহ, যদি আইএনজি যুক্ত হয় তবে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কিন্তু পড়েছি, হ্যাঁ যেটা আপনার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে উই মেট হিম ডিউরিং, এই ডিউরিংটা কিন্তু কি আমাদের একটা প্রিপজিশন, হ্যাঁ ডিউরিং কিন্তু একটা প্রিপজিশন, যেটা তৎক্ষণাৎ বা তৎকাল বা ওই সময় বোঝায় বা কাল এরকম বোঝায়। তাহলে সেটা হচ্ছে কি আমাদের একটা পার্টিসিপল প্রিপজিশন। আচ্ছা ডিসগাইজ, ডিসগাইজের এর বাংলা অর্থ হচ্ছে যে ছদ্মবেশ। আপনার হচ্ছে যে একটা বাক্যের মধ্যে মানে আপনার প্রিপজিশন নাই কিন্তু সে ছদ্মবেশ আকারে থাকতে পারে, হ্যাঁ কিভাবে। উই ওয়েন্ট হান্টিং, উই ওয়েন্ট দেয়ার, ও দেয়ার, উই ওয়েন্ট দেয়ার হান্টিং। আচ্ছা কিন্তু এখানে দেখুন উই ওয়েন্ট দেয়ার হান্টিং, আপনি যদি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়েন কখনো তাহলে দেখবেন যে সেখানে হান্ট অন, হ্যাঁ হান্ট এর সাথে একটা অন থাকে, কিন্তু আমরা এই অন বাদেও কিন্তু একটা শব্দ, সেটা কিন্তু একটা পূর্ণাঙ্গ বাক্য হতে পারে। কিন্তু আমরা যদি হচ্ছে এইখানে হান্টিং অন হয়, হ্যাঁ হান্টিং এর সাথে অন হয় যুক্ত, অন। তো এখানে আমরা অন কিন্তু লিখিনি, অনকে স্কিপ করে গেছি, তারপরেও আমাদের একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স কিন্তু তৈরি হয়েছে। সুতরাং এরকম যে আপনার একটা প্রিপজিশন কিন্তু এরকম লুকায় থাকতে পারে বা সে নাও ব্যবহার হতে পারে, কিন্তু সে আসলে আসে, না থেকেও সে আসে। এটাকে বলা হয় হচ্ছে ডিসগাইজড বা ছদ্মবেশী প্রিপজিশন। আমাদের লাস্ট যে প্রিপজিশনটা আছে সেটা হচ্ছে ডিট্যাচ। ডিট্যাচ অর্থ কি, যে এটা হচ্ছে যে আপনার উম, বিচ্ছিন্ন করা, হ্যাঁ বা বাদ দেওয়া। আমরা অনেক সময় একটা বাক্যে আপনার হচ্ছে যে ধরেন একটা পূর্ণাঙ্গ বাক্যে প্রিপোজিশন আছে আবার নাই, ঠিক আছে, আমরা তাকে হচ্ছে যে কি করতেছি যে মানে তাকে ছাড়াও কিন্তু একটা পূর্ণাঙ্গ শব্দ, একটা পূর্ণাঙ্গ বাক্য কিন্তু তৈরি হচ্ছে। তাহলে আমরা সেটা যদি লিখি, আপনার হচ্ছে একটা উদাহরণ দিলে আরো ভালোভাবে বোঝা যাবে। হু আর ইউ টকিং, হ্যাঁ টু। আচ্ছা হু আর ইউ টকিং টু, আমরা এই সেন্টেন্সের দিকে একটু ভালোভাবে খেয়াল করি। ডিটাচ, ডিট্যাচ এর বাংলা অর্থ হচ্ছে যে বিচ্ছিন্ন করা। তাহলে
যে আপনার ধরেন যে এমন কিছু প্রিপোজিশন থাকে, হ্যাঁ? যেটা আপনার স্ট্যান্ডার্ড হতে পারে। তাহলে হচ্ছে কি হয় যে সেটা বাক্যের শেষে থাকে এবং তার অবজেক্ট থেকে আপনার বিচ্ছিন্ন হয়। মানে এই যে এখানে আমার এই যে টু এটা কিন্তু সেই বিচ্ছিন্ন অবস্থায় আছে। হ্যাঁ? সে অবজেক্ট থেকে কিন্তু বিচ্ছিন্ন। সুতরাং এক্ষেত্রে আমার এটা হবে কি ডিটেইলস আপনার হচ্ছে প্রিপোজিশন। অর্থাৎ মোটামুটি আমাদের আ প্রিপোজিশনের যে একটা স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন সেটা নিয়ে আমরা হচ্ছে এতক্ষণ আলোচনা করলাম, হ্যাঁ? তাহলে আমাদের কি ছিল? সিম্পল ছিল, ছিল হচ্ছে ডাবল, ছিল কম্পাউন্ড, ছিল ফ্রেজ, ছিল হচ্ছে পার্টিসিপল, ছিল ডিসগাইজড এবং লাস্টে ছিল হচ্ছে ডিট্যাচড। তো এরকম মানে একটা বাক্যে আপনার হচ্ছে আমরা তো প্রথম ক্লাসে আসলে আলোচনা করেছিলাম যে আপনি জানেন না যে একটা শব্দ এক্সাক্ট সে আসলে বাক্যে না বসা পর্যন্ত সে কিভাবে বা কোথায় বসে বা বসতে পারে এবং সে কিভাবে আলোচনা করে। হ্যাঁ, একই ধরনের শব্দ সে কখনো অ্যাডভার্বও হচ্ছে, কখনো আপনার হচ্ছে প্রিপোজিশনও হচ্ছে, হ্যাঁ? আবার কখনো দেখা যাচ্ছে নাউন হচ্ছে, আবার ওই একই শব্দ আপনার হচ্ছে সেন্টেন্সে ভার্ব হিসেবে কাজ করতেছে।